বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো আছো? আল্লাহর অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। তো তোমাদের আমি গত সপ্তাহে যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে আমাদের ছিল যে তোমাদের সপ্তম শ্রেণী বইয়ের দশম অধ্যায়, বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়, যে বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। তো সেখানে আমরা অনেক কিছু তোমাদের সাথে আলোচনা করেছিলাম। প্রথমে আমরা করেছিলাম যে তোমাদের চার্জের কিভাবে উৎপত্তি ঘটে, চার্জের ধর্ম, চার্জের অস্তিত্ব, এই সকল বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। পাশাপাশি আমরা চলবিদ্যুৎ সম্পর্কে আলোচনা করেছিলাম, স্থির বিদ্যুৎ সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং আমাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের আরেকটি অংশ বাকি রয়ে গিয়েছিল। সেই অংশটি নিয়ে আজকে আমি তোমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বিদ্যুৎ এবং চুম্বকের ঘটনা। এখানে আমাদের যে পার্টটি বাকি ছিল সেটি হচ্ছে যে চুম্বক অর্থাৎ ম্যাগনেট। তাহলে আমি তোমাদের একটি গল্প দিয়ে আজকের ক্লাসটি শুরু করি। যে তোমরা সকলে হয়তোবা গল্পটি জানো, যে আমাদের যে পার্ট, সে পার্ট হচ্ছে মূলত আজকের আলোচ্য পার্ট হচ্ছে চুম্বক। তাহলে চুম্বকের পার্ট সম্পর্কে আলোচনা করার আগে একটি গল্প দিয়ে তোমাদের শুরু করতে যাচ্ছি। যে প্রাচীন কালে বা প্রাচীন গ্রিসে যে ম্যাগনেসিয়া নামক এক প্রদেশে ম্যাগনাস নামের এক বালক ছিল। সে ওইখানে মেষ চড়াতো, অর্থাৎ সেখানে সে মাঠে মেষ চড়াতো। তো একদিন মেষ চড়ানোর সময় সে বিকেল দিকে বা সন্ধ্যার দিকে যখন সে মেষগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছিল, তখন ওই ফ্লোরে বা মাঠে পাথরে গায়ে একটি তার যে হাতে লাঠি ছিল সেটি পড়েছিল। সেই লাঠিটি সে তোলার সময় দেখতে পাচ্ছিল যে ওই লাঠিটিকে সে তুলতে পারছে না। এদের মূল বিষয়টি হচ্ছে যে লাঠির মাথার গায়ে একটি লোহা ছিল, সেই লোহাটি ওই পাথরের গায়ে আটকে আছে। তো ওই ম্যাগনাস যখন দেখতে গেল যে লাঠিটিকে তুলতে গেল, তখন সে সেটিকে তুলতে পারছে না, অর্থাৎ পাথরটির গায়ে লেগে আছে। অর্থাৎ ওই লাঠির মাথার লোহার অংশটিকে ওই পাথর আকর্ষণ করছে। তো ম্যাগনাসের এই নামকরণ অনুসারে বা তার নাম অনুসারে ওই পাথরকে সে নাম দেওয়া হলো যে ম্যাগনেটিক। আর ম্যাগনেটিকের বাংলা প্রতিশব্দ হচ্ছে চুম্বক। অর্থাৎ আমরা এখান থেকে একটি বিষয় দেখতে পেলাম যে চুম্বক পদার্থ আসলে লোহা বা ইস্পাত জাতীয় বস্তুকে আকর্ষণ করে। তো যেহেতু চুম্বকের আকর্ষণ করার ক্ষমতা আছে, অর্থাৎ চুম্বকের আকর্ষণের কারণে বলের উদ্ভব হয়, আর আমরা জানি যে বলের দ্বারা আমরা কাজ সম্পন্ন করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে চুম্বক দ্বারা কাজ সম্পন্ন করা যায়, অর্থাৎ চুম্বকের কাজ করার সামর্থ্য আছে। তাহলে এই গল্প থেকে আমরা একটা বিষয় জানলাম যে চুম্বক হচ্ছে মূলত ম্যাগনেটিক, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে আকর্ষণ। চুম্বক, ম্যাগনেটিকের বাংলা প্রতিশব্দ হচ্ছে চুম্বক, আর চুম্বকের প্রধান ধর্মটাই হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা থাকবে। তাহলে আজকের আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে চুম্বক। তাহলে আমরা আজকে জানবো যে চুম্বকের ধর্ম। তাহলে গল্পটি থেকে তোমরা জানলে চুম্বকের সম্পর্কে তোমরা জানলে। এখন আমরা চুম্বকের ধর্ম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটি পরীক্ষার কথা চিন্তা করি, এই ধরো এক টুকরা কাগজ, এখানে কিছু লোহার গোড়া রাখা আছে আর কিছু আলপিন রাখা আছে, অর্থাৎ পিন রাখা আছে। এই পিনগুলিকে যদি আমি একটি দণ্ডচুম্বকের সাহায্যে যদি আমি এই লোহার গুড়ার এবং আলপিনের গায়ের উপর যদি এইভাবে ঘষার পরে দেখব চুম্বকের শেষ প্রান্তগুলোতে
শেষ প্রান্তগুলোতে লোহার গুঁড়ো অথবা চুম্বকের গুঁড়োগুলো আটকে আছে, অর্থাৎ যতই আমরা দণ্ডচুম্বকের মাঝ বরাবর যাব না কেন দেখবো যে এখানে লোহার গুঁড়ো বা আলপিনের গুঁড়ো পরিমাণ খুব কম, অর্থাৎ যতই মাঝে যাব গিয়ে দেখব যে সেখানে লোহার গুঁড়ো বা আলপিনের অস্তিত্ব নাই। তাহলে চুম্বকের শেষ প্রান্তগুলোতে মূলত লোহার গুঁড়ো এবং আলপিনগুলো আটকে আছে। এই থেকে আমরা একটা ধর্ম জানতে পারি যে চুম্বকের প্রধান ধর্ম হচ্ছে যে শেষ প্রান্তগুলোতে তোমার বস্তুগুলো বেশি আকর্ষিত হয়। তাহলে দেখবে যে আমরা যদি চুম্বকের একটা দণ্ডচুম্বকের যদি নামকরণ করি, একটা হচ্ছে নর্থ পোল, আরেকটা হচ্ছে সাউথ পোল, অর্থাৎ উত্তর মেরু, আরেকটি হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে চুম্বকের আকর্ষিত বস্তুগুলো সবসময় চুম্বকের প্রান্তে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতেই সবসময় বেশি আকর্ষিত হয়। এটি একটি হচ্ছে চুম্বকের ধর্ম। আচ্ছা, তাহলে এই পরীক্ষা থেকে আমরা দেখলাম চুম্বকের ধর্ম সম্পর্কে জানলাম। আমরা যদি আরেকটি পরীক্ষা করি, তোমরা একটু চিত্রের দিকে খেয়াল করো। অর্থাৎ কোনো মাধ্যমে এই চুম্বক দুটোকে যদি আমরা সুতোর সাহায্যে মাঝ বরাবর বেঁধে কোনো মাধ্যমে যদি আমরা শূন্যে ঝুলিয়ে দেই, তাহলে দুটি চুম্বককে আমরা শূন্যে ঝুলিয়ে দিলাম। শূন্যে ঝুলিয়ে দেওয়ার পর যখন দুটি চুম্বক পরস্পরের কাছাকাছি আনবো, তখন যদি বিষয়টি তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা লিখেছি এন পোল আর একটা হচ্ছে সাউথ পোল, আবার এই দণ্ডচুম্বকে লিখেছি এন পোল এবং সাউথ পোল। তাহলে শূন্যে ঝুলিয়ে দেওয়ার পর আমরা যদি চুম্বক দুটোকে যদি পরস্পরের কাছাকাছি আনি, যদি সাউথ পোলের সাথে যদি সাউথ পোল এসে, তাহলে দেখবে চুম্বক দুটি পরস্পরকে বিকর্ষণ করছে, অর্থাৎ সমধর্মী বা সমমেরু হওয়ার কারণে চুম্বক দুটো পরস্পর থেকে বিকর্ষণ করছে। আচ্ছা, যদি এটি সাউথ পোল না হয়ে যদি চুম্বকটিকে কাছাকাছি আনার পরে যদি সাউথ পোলের সাথে সাউথ পোল যদি নর্থ পোল যদি আমরা মিলাই, তাহলে দেখব যে পরস্পর চুম্বক দুটিকে আকর্ষণ করছে। তাহলে কি বোঝা যাচ্ছে? প্রথম বলেছিলাম যে সমধর্মী বা সমমেরু হওয়ার কারণে চুম্বকগুলো পরস্পরকে বিকর্ষণ করে, আর এখানে যেহেতু দুটি ভিন্ন মেরু অর্থাৎ একটি সাউথ পোল আর একটি হচ্ছে এন পোল অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু ভিন্ন হলে পরস্পর চুম্বক দণ্ডগুলো পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এখান থেকে আমরা চুম্বকের আরেকটি ধর্ম সম্পর্কে জানলাম যে চুম্বকের যদি মেরু যদি সমমেরু হয় তাহলে চুম্বক দুটি পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীত ধর্মী হলে পরস্পরকে আকর্ষণ করবে। এটি হচ্ছে চুম্বকের দ্বিতীয় ধর্ম সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ আজকে আমাদের বিষয় ছিল যে চুম্বক এবং চুম্বকের ধর্ম। তাহলে চুম্বক সম্পর্কে আমরা জানলাম, তারপরে জানলাম চুম্বকের ধর্ম। এরপরে বিষয়গুলি আমরা জানবো যে চুম্বক এবং চুম্বক পদার্থ, আরেকটা হচ্ছে অচুম্বক পদার্থ। তাহলে তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে এখানে বলা হচ্ছে যে চুম্বক পদার্থ, আরেকটি হচ্ছে
অচুম্বক পদার্থ, আমরা চুম্বক, একটা হচ্ছে অচুম্বক পদার্থ। তাহলে চুম্বক পদার্থের সম্পর্কে যদি আমরা বলি, যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে, অর্থাৎ ম্যাগনেট আকর্ষণ করে, সে সকল পদার্থকে আমরা চুম্বক পদার্থ বলি। এক্ষেত্রে হতে পারে কি লোহা, ইস্পাত, কোবাল্ট, এই সকল পদার্থ হচ্ছে চুম্বক দ্বারা আকর্ষিত হয়, এই জন্য এই সকল পদার্থকে কি বলা হবে? চুম্বক পদার্থ বলা হবে। অর্থাৎ এই সকল পদার্থকে চুম্বক নিজের দিকে আকর্ষণ করে, এই জন্য এগুলিকে বলা হবে কি চুম্বক আকর্ষণ বা আকর্ষিত পদার্থ। তারপরের বিষয়টি হচ্ছে অচুম্বক পদার্থ। তাহলে তোমরা জানছো যে চুম্বক পদার্থটা কি, যে চুম্বক ধারা যে সকল পদার্থ আকর্ষিত হয় সেগুলো হচ্ছে চুম্বক পদার্থ। তাহলে অচুম্বক পদার্থ তার বিপরীত, চুম্বক দ্বারা যে সকল পদার্থগুলো আকর্ষিত হয় না সে সকল পদার্থকে বলা হবে অচুম্বক পদার্থ। তাহলে কয়েকটি অচুম্বক পদার্থের উদাহরণ যদি তোমাদের কাছে আমি জানতে চাই, নিশ্চয়ই তোমরা সেই সকল প্রশ্নের উত্তর, সেই সকল অচুম্বক পদার্থগুলোর নাম তোমরা বলতে পারবে। তোমার আশেপাশে অনেক পদার্থ আছে যেগুলোকে চুম্বক দ্বারা আকর্ষিত হয় এবং অনেকগুলো আছে যেগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হয় না। তো তোমরা এই কাজটি যদি তোমাদের আমি দেই, যে তোমরা তোমার চারপাশের পরিবেশ থেকে কিছু চুম্বক পদার্থ এবং কিছু অচুম্বক পদার্থ বের করো এবং সেটির একটি তালিকা করো, তাহলে নিশ্চয়ই তোমরা সেটা করতে পারবে। তো অচুম্বক পদার্থের সংজ্ঞা আমরা দিয়েছিলাম, সেগুলি যেমন তোমরা বাড়ির কাজ যেটা আমি তোমাদের দিয়েছি সেটা তোমরা করবে। তার পাশাপাশি আমি তোমাদের কিছু অচুম্বক পদার্থের নাম বলে দিচ্ছি, যেমন নিকেল আছে, দস্তা আছে, কাঠ আছে, হ্যাঁ, এরকম কিছু অচুম্বক পদার্থ আছে যেগুলি চুম্বক দ্বারা সচরাচর আকর্ষিত হয় না। তো আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি, সেটা হচ্ছে চুম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর। পরবর্তী পাঠ হচ্ছে আমাদের চুম্বক পদার্থ। চুম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর। অর্থাৎ একটা চুম্বকের ধারা একটি অচুম্বককে, অর্থাৎ চুম্বক ধারা একটা চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা সম্ভব, রূপান্তর করা সম্ভব। আমরা সেটাই দেখব। সেই চুম্বকে রূপান্তর করার জন্য কয়েকটি ধাপ আছে বা কয়েকটি পদ্ধতি আছে। তার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে একটি, আমরা ঘর্ষণ পদ্ধতিতে করতে পারি, আরেকটি করতে পারি বৈদ্যুতিক পদ্ধতিতে। তোমাদের গত ক্লাসে আমি একটি সমান্তরাল বর্তনী দেখিয়েছিলাম। সমান্তরাল বর্তনী, এরকম একটি সমান্তরাল বর্তনী দেখিয়েছিলাম, যেখানে হচ্ছে মূলত শুষ্ক কোষ বা ব্যাটারির সংযোগের ফলে বিদ্যুৎ প্রবাহকে সম্পন্ন করা হয়। অর্থাৎ যখন বিদ্যুৎ প্রবাহটা সম্পন্ন করা হবে, অর্থাৎ এখানে যখন চাবিটা অন করা হবে তখন কিন্তু এই বিদ্যুৎ এখানে প্রবাহ হবে, আর এই বিদ্যুৎ প্রবাহ হওয়ার কারণে এই বাল্বটি জ্বলে উঠবে। এটি ছিল একটি সমান্তরাল বর্তনী। এই সমান্তরাল বর্তনী, অর্থাৎ এখানে বিদ্যুৎ যে প্রবাহ হয় সেই প্রবাহ দ্বারা আমরা প্রবাহকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি, আলোক শক্তি রূপান্তর করতে পারি।
তো সেই বৈদ্যুতিক পদ্ধতিতেও চুম্বক পদার্থকেও চুম্বকে পরিণত করা সম্ভব। আমরা সেই পরীক্ষাগুলো একটু দেখব, তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমরা দেখব যে ঘর্ষণ পদ্ধতি। এটি একটি দণ্ডচুম্বক। এই দণ্ডচুম্বকের মধ্যে আমি একটি চুম্বক পদার্থ, যেমন ধরো একটি লোহার দণ্ড বা একটা লোহার খণ্ডকে আমি ঘর্ষণের ধারা অর্থাৎ ঘষার ফলে আমি এই চুম্বক পদার্থটিকে চুম্বকে রূপান্তর করব। তো এখন ঘর্ষণ পদ্ধতিতে কিভাবে করব, যে প্রথমে আমি একটি দণ্ডচুম্বক নিব। দণ্ডচুম্বক নেওয়ার পর দণ্ডচুম্বকগুলিতে সাধারণত উত্তর মেরু দক্ষিণ মেরুগুলো চিহ্নিত করা থাকে। তোমরা একটু খেয়াল করে দেখবে যে দণ্ডচুম্বক অর্থাৎ একটি দণ্ডচুম্বকের মধ্যে যখন আমি একটি চুম্বক পদার্থ লোহা এটিকে ঘর্ষণ পদ্ধতিতে ঘষে এই লোহার দণ্ডটিকে আমি চুম্বকে রূপান্তর করতে পারবো। সেটি কিভাবে, যে আমরা এই পরীক্ষা এই চিত্রটি তোমরা যদি খেয়াল করো, এটি একটু হচ্ছে চুম্বক, এটি হচ্ছে লোহার দণ্ড। এই লোহার দণ্ডটিকে আমি প্রথমে ঘষবো। এই লোহার দণ্ড, ধরো এটা একটি লোহার দণ্ড, এই লোহার দণ্ডটিকে আমি এই চুম্বকের গায়ের উপরে ঘষতে থাকবো। এমন ভাবে ঘষবো, যেমন ধরো আমি এখান থেকে ঘষতে শুরু করলাম, ঘষতে 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 অর্থাৎ আমি আবার এটাকে উপর করে আবার ঘষতে ঘষতে, অর্থাৎ সম্পূর্ণ লোহার দণ্ডটিকে আমি ভালোভাবে ঘষে নিব। তাহলে ঘষার পরে বিষয়টি আমরা বইয়ের ভাষার সাথে মিল রেখে বলি, যেমন একটি চুম্বক, দণ্ডচুম্বক এবং একটি লোহার দণ্ড, দণ্ডচুম্বকটিকে যে কোনো একটি মেরুর ধারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমরা ঘষে নিব, ভালোভাবে ঘষে নিব। অর্থাৎ এমনভাবে ঘষে নিব যাতে লোহার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশটাই যাতে লোহার দণ্ডের মধ্যে ঘষা হয়। এই ঘষাটা আমি বারবার করতে থাকবো, অর্থাৎ একবার করে থাকলে হবে না, বারবারই করতে হবে। একটি পিনকে অর্থাৎ এই লোহার দণ্ডটিকে দণ্ডের কাছে ঘষার ফলে বা স্পর্শ করলে দেখবো, তাহলে ঘষার পরে এই কাজটা আমি বারবার করছি। করার পর এখানে মনে করো কয়েকটি পিন, তাহলে এই দণ্ডটিকে আমি যদি এই পিনের গায়ে যদি স্পর্শ করাই, দেখবো এই পিনগুলি এই লোহার দণ্ডে লেগে গেছে। অর্থাৎ লোহার পিনগুলি এই লোহার দণ্ডকে আকর্ষণ করছে। কেন করছে? কারণ ঘষার ফলে লোহার দণ্ডটি চুম্বকে পরিণত হয়ে গেছে, অর্থাৎ চুম্বকে রূপান্তর হয়ে গেছে। এখন একটি বিষয় খেয়াল করো, আমি এখানে নাম উল্লেখ করেছি এই দণ্ডচুম্বকের, এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। আমি যদি লোহার দণ্ডটিকে যদি নর্থ পোল থেকে ঘষি, তাহলে লোহার এই প্রান্তটি হবে নর্থ পোল অর্থাৎ উত্তরমুখী, আর এই প্রান্তটা হবে তার বিপরীত অর্থাৎ সাউথ পোল অর্থাৎ দক্ষিণমুখী। তুমি যদি দণ্ডটিকে যদি সাউথ পোল থেকে ঘষো, তাহলে প্রথম প্রান্তটি হবে তোমার সাউথ পোল এবং পরের প্রান্তটি হবে তোমার নর্থ পোল। অর্থাৎ এইভাবে আমরা ঘষার মাধ্যমে বা ঘর্ষণ পদ্ধতিতে আমরা একটি চুম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর করতে পারি। এই পরীক্ষাটি প্রায় সময় আমাদের পরীক্ষার সময় আসে, তোমরা
অবশ্যই পরীক্ষাটি ভালোভাবে করে নিবে, যাতে পরীক্ষায় আসলে তোমরা উত্তর দিতে পারো। তাহলে আশা করি তোমরা ঘর্ষণ পদ্ধতিতে চুম্বককে রূপান্তর এই বিষয়টি ভালোভাবে বুঝেছ। তার পরবর্তীতে আমাদের আরেকটি পদ্ধতি ছিল, সেটি হচ্ছে বৈদ্যুতিক পদ্ধতিতে। আমি সেটিও তোমাদের দেখাচ্ছি। 2 নাম্বার তো বৈদ্যুতিক পদ্ধতিতে আমরা এখন আলোচনা করব। বৈদ্যুতিক পদ্ধতিতে একটি চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা। এটার জন্য যদি আমরা ওই একটা চিত্র যদি অঙ্কন করি, তাহলে তোমরা একটু খেয়াল করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে একটি ওই যে তোমাদের সমান্তরাল বর্তনীর কথা বলেছিলাম, এটা হচ্ছে একটা বর্তনী। এই বর্তনীর মধ্যে একটি ব্যাটারি সংযুক্ত করছি। তো বর্তনী সংযুক্ত করার পর, অর্থাৎ এখানে যদি বিদ্যুৎ প্রবাহ যদি ঠিকমতো করা হয়, তাহলে আমরা এই বৈদ্যুতিক পদ্ধতিতেও কোনো চুম্বক পদার্থকে চুম্বককে পরিণত করতে পারবো। তো এই জন্য আমরা যেটি করব, যে সচরাচর আমরা কি করতে পারি, যে একটি লোহার প্যারেক নিতে পারি। তো সেই প্যারেকটিকে আমরা সাধারণত বৈদ্যুতিক তার, তোমরা জানো যে বৈদ্যুতিক তার সাহায্যে আমরা লোহার প্যারেকটিকে পেঁচিয়ে একটি কুণ্ডলী তৈরি করতে পারি, অর্থাৎ তারের একটি কুণ্ডলী। সেই তারের কুণ্ডলী দিয়ে তারের দুই প্রান্তকে একটি ব্যাটারির দুই প্রান্তের সাথে সংযুক্ত করতে পারি। অর্থাৎ একটা ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তে আমরা কি করব, সংযুক্ত করব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি অনলাইনে ক্লাস করাইতেছি, ল্যাবে আছি, শেষ করে আসছি। আচ্ছা, তো যেটি বলছিলাম, বৈদ্যুতিক পদ্ধতিতে আমরা চুম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর করব। সেটা কিভাবে, যেটা হচ্ছে একটি বর্তনী। এই বর্তনীর মধ্যে ব্যাটারি সংযুক্ত করা আছে, অর্থাৎ বিদ্যুতের প্রবাহ যদি আমরা সঠিকভাবে যদি করতে পারি, তাহলে বিদ্যুতের প্রবাহকে কাজে লাগিয়ে আমরা চুম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর করতে পারি। তার জন্য আমাদের করতে হবে, একটি লোহার প্যারেক অথবা লোহার কোনো দণ্ডকে আমি বৈদ্যুতিক যে তার আছে, অর্থাৎ তামা বা যে বৈদ্যুতিক যে তারটা, সেই তার দিয়ে আমি ওই লোহার দণ্ডটিকে, অর্থাৎ তোমরা যদি একটু বোর্ডের দিকে খেয়াল করো, ধরো এটি একটি লোহার প্যারেক, বৈদ্যুতিক তার দ্বারা আমরা এটাকে এইভাবে পেঁচিয়ে একটি কুণ্ডলী তৈরি করব। লোহার কুণ্ডলী তৈরি করে আমরা কি করব, ব্যাটারির দুই প্রান্তের সাথে যুক্ত করব। এবার একটি আলপিন প্যারেকের যে প্রান্তে আমরা সংযুক্ত করেছি, প্যারেকটি দেখবে যে সেই প্রান্তটিকে কি করছে, আকর্ষণ করছে। তাহলে আমরা যদি বিদ্যুৎ প্রবাহ যদি, অর্থাৎ ব্যাটারি সংযোগ যদি খুলে ফেলি, তাহলে দেখবো ওই প্যারেকটিকে বা ওই আলপিনটিকে আর আকর্ষণ করছে না। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকবে ততক্ষণ এটার চুম্বকের ধর্মটা থাকবে, অর্থাৎ আকর্ষণ করার ক্ষমতা থাকবে।
আর সংযোগ যদি বন্ধ হয়ে যায় তাহলে চুম্বকের আকর্ষণ করার ক্ষমতা হারাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে বৈদ্যুতিক পদ্ধতিতে আমরা চুম্বকের চুম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর করতে পারি, তবে বৈদ্যুতিক পদ্ধতিতে চুম্বককে পরিণত করা ক্ষেত্রে চুম্বকায়িত অর্থাৎ চুম্বকে পরিণত করা বস্তুটি চুম্বকের ধর্ম বেশি একটা স্থায়ী হয় না। এ থেকে আমরা বুঝলাম কি যে যদি বিদ্যুতের প্রবাহ যদি যতক্ষণ থাকবে ততক্ষণ আকর্ষণ করবে, আর যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ থাকবে না ততক্ষণ আর আকর্ষণ করবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, স্যার কতক্ষণ আছে? 5 মিনিট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ওই ম্যাগনাসের গল্পের মাধ্যমে চুম্বক সম্পর্কে ধারণা দিয়েছি, চুম্বকের ধর্ম সম্পর্কে আলোচনা করেছি, কিছু চুম্বক পদার্থ, কিছু অচুম্বক পদার্থের চুম্বক পদার্থ এবং অচুম্বক পদার্থের সংজ্ঞা আমরা দিয়েছি, উদাহরণ দিয়েছি। চুম্বক পদার্থ এবং অচুম্বক পদার্থ পরিবেশ থেকে বা তোমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলি তোমরা খুঁজে বের করে তালিকা করবে। সে তালিকা যদি সুযোগ পাও কখনো, তাহলে সেই তালিকাটি আমাকে দেখিয়ে নিবে। তারপরে আমরা করেছিলাম যে চুম্বক পদার্থগুলোকে কিভাবে আমরা চুম্বকে রূপান্তর করব, সেই বিষয়গুলো আমরা দেখলাম যে ঘর্ষণ পদ্ধতিতে করতে পারি, বৈদ্যুতিক পদ্ধতিতে করতে পারি। অর্থাৎ ঘর্ষণ পদ্ধতিতে করার জন্য আমরা তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে এই পদ্ধতিটি দেখিয়েছি। বৈদ্যুতিক পদ্ধতি করার জন্য আমরা একটি দেখিয়েছি, একটা দুইটি বিষয় তোমাদের পরীক্ষার মাধ্যমে দেখিয়েছি। বৈদ্যুতিক পদ্ধতিতে চুম্বকে রূপান্তর, তাহলে এই বিষয়টি তোমরা খেয়াল করেছো যে বৈদ্যুতিক পদ্ধতি আমরা করেছি। এরপরে সর্বশেষ একটি পার্ট আমরা দেখব, সেটি হচ্ছে পৃথিবী চুম্বক ক্ষেত্র। অর্থাৎ পৃথিবীর চুম্বক ক্ষেত্র, আমি একটি ক্লাসে তোমাদের বলেছিলাম যে পৃথিবীর প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে আমরা কিন্তু চুম্বকের প্রথম সংজ্ঞায় দেখেছিলাম যে যে সকল পদার্থ বস্তুকে আকর্ষণ করে সে সকল পদার্থকে চুম্বক বলে। অর্থাৎ তাইলে আকর্ষণ করার ক্ষমতা থাকবে। তাহলে একটি চ্যাপ্টারে আমি তোমাদের পড়েছিলাম যে পৃথিবীর প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে যেহেতু পৃথিবীর প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, সেই অর্থে আমরা বলতে পারি যে পৃথিবী একটি চুম্বক ক্ষেত্র। তাহলে আমাদের সর্বশেষ আজকের যে পার্ট, সেটি হচ্ছে পৃথিবীর চুম্বক ক্ষেত্র। আমরা যদি একটু খেয়াল করি যে আমরা এখানেও এইটাও একটা পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী একটি বা পৃথিবীর চুম্বক ক্ষেত্র, আমরা বিষয়টি আরো ভালোভাবে জানতে পারি যে একটি দণ্ডচুম্বককে সুতার সাহায্যে ঝুলে দিয়ে স্থির অবস্থায় সবসময় উত্তর দক্ষিণ মুখে করে থাকে। আমি একটু আগে তোমাদের একটি চুম্বকের ধর্ম পরীক্ষা করার জন্য এরকম একটি স্থিতিস্থাপকের মধ্যে একটি দণ্ডচুম্বককে সুতার সাহায্যে বেঁধে যদি আমরা এইভাবে ঝুলিয়ে দিয়েছিলাম বা ঝুলিয়ে দেই, পরীক্ষা তোমাদের এই পরীক্ষার চুম্বকের ধর্ম পরীক্ষাতে আমি এইভাবে একটি চিত্র আঁকিয়েছিলাম। সেখানে যে এভাবে যদি আমরা চুম্বককে যদি বেঁধে যদি ঝুলে দেই, তাহলে তোমরা খেয়াল করবে চুম্বকটি সবসময় উত্তর দক্ষিণমুখী হয়ে ঝুলে থাকবে, সবসময় উত্তর এবং দক্ষিণমুখী হয়ে ঝুলে থাকবে। পৃথিবীর চুম্বকত্বের জন্য মূলত এরকম হয়। অর্থাৎ পৃথিবীর যে আকর্ষণ করার ক্ষমতা আছে, সেই আকর্ষণ ক্ষমতা হওয়ার কারণে মূলত দণ্ডচুম্বক সবসময় উত্তর এবং দক্ষিণমুখী হয়ে থাকে। এই বিষয়টি তোমরা কিন্তু খেয়াল করবে। পৃথিবীর সব জায়গাতেই ভূচুম্বকের প্রভাব বর্তমান, অর্থাৎ পৃথিবীর সকল জায়গাতেই ভূচুম্বকের প্রভাব বর্তমান আছে। যেমন আমরা যদি কোনো ভবনের সিঁড়ি বেয়ে যদি উপর দিকে উঠতে থাকি, তাহলে দেখবে আমাদের কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়। এটার মূল কারণে কিন্তু যে পৃথিবীর
যে মধ্যাকর্ষণ জনিত বল সেটি কিন্তু আমার দিকে আকর্ষণ হচ্ছে, অর্থাৎ পৃথিবীর ওই মধ্যাকর্ষণ জনিত বল আমার উপর আকর্ষণ করার কারণে কিন্তু আমাকে নিচের দিকে সবসময় টানে। এই নিচের দিকে টানার কারণেই কিন্তু আমি কিন্তু উপর দিকে যখন উঠি তখন আমি কিন্তু বলের বিরুদ্ধে কাজ করছি। এই জন্যই কিন্তু আমার মূলত সিঁড়ি বেয়ে উপরে উঠতে কষ্ট হয়, শুধু আমার না, সবারই আমাদের কষ্ট হয়। আবার যখন আমরা সিঁড়ি বেয়ে নিচে দিয়ে নামি তখন দেখবে যে আমাদের খুব নামতে খুব সহজ মনে হচ্ছে বা নামতে খুব ভালো অনুভব হচ্ছে, এরকম মনে হয়, কারণ আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করছি, অর্থাৎ আমরা বলের দিকে কাজ করছি। অর্থাৎ এই যে আমাদের পৃথিবীর মধ্যাকর্ষণ জনিত বল আমাদের দিকে কাজ ক্রিয়া করছে, সেই ক্রিয়াজনিত বলই হচ্ছে পৃথিবীর ভূচুম্বকের একটি প্রভাব। আবার ঝুলন্ত অবস্থায় দণ্ডচুম্বকের দুই মেরু পৃথিবীর দুই চুম্বক মেরুকে নির্দেশ করে। তাহলে এখানে দণ্ডচুম্বকের আমি বলেছিলাম যে সবসময় দেখবে, তোমরা একটু খেয়াল করবে যে দণ্ডচুম্বকের গায়ে সবসময় নর্থ পোল এবং সাউথ পোল এই মেরুগুলো চিহ্নিত থাকে। এখন দণ্ডচুম্বকের উত্তর মেরু উত্তর দিকে নির্দেশ করে এবং দক্ষিণ মেরু দক্ষিণ মেরুর দিক নির্দেশ করে। ফলে ভূচুম্বকের দক্ষিণ মেরু আসলে উত্তর মেরু হিসেবে কাজ করে। তাহলে তোমরা খেয়াল করবে যে দণ্ডচুম্বকের গায়ে সর্বদাই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই বিষয়টি চিহ্নিত থাকে। এখন আমরা তোমাদের আজকে যেই পাঠগুলি আলোচনা করেছি, আমাদের এই অধ্যায়টি মোটামুটি আজকের জন্য শেষ, বা তোমাদের জন্য আমরা পরবর্তীতে নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা এই পাঠগুলি বা এই অধ্যায়টি তোমরা আরো গভীরভাবে বাসায় অনুশীলন করার চেষ্টা করবে। আমরা যা পড়াই সেগুলি তোমরা ভালোভাবে করবে। আমি আশা করি তোমরা এইগুলি বাড়িতে ভালোভাবে করবে, এই আশা রাখেই আজকে আমি আমার ক্লাস শেষ করছি।